আজ 13ই আগস্ট 2026-এর সন্ধ্যা, আর আজকের সবচেয়ে বড় খবরটা দিয়েই শুরু করছি। ইরান যে হরমুজ প্রণালীকে আমেরিকার বিরুদ্ধে নিজের সবচেয়ে বড় তুরুপের তাস বানানোর চেষ্টা করেছে, সেই তাসটাকেই এখন অকেজো করে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। উপসাগরীয় আরব দেশগুলো এমন একটা রাস্তা তৈরি করতে শুরু করেছে যেখানে জাহাজকে হরমুজে আর ঢুকতেই হবে না। প্রশ্নটা এখানেই, যদি এই রাস্তা সত্যিই কাজ করতে শুরু করে, তাহলে হরমুজ নিয়ে ইরানের যে দাপট আর আমেরিকার যে সামুদ্রিক চাপ, এই দুটোরই মূল্য কি কমে যাবে? আজকের ভিডিওতে এই পুরো ছবিটা আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকছে আমেরিকার একটা যুদ্ধজাহাজের ঘটনা, ইরাকের প্রধানমন্ত্রীর করা বার্তা, দক্ষিণ লেবাননে নতুন করে হামলা, আর গাজার সেই সংখ্যাগুলো যেগুলো শান্তি চুক্তির দাবির উপরেই বড় প্রশ্ন তুলে দিচ্ছে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি হরমুজকে পাশ কাটানোর পরিকল্পনায়। দর্শক বন্ধুরা, ওমান আর সৌদি আরব মিলে একটা নতুন স্থলপথ চালু করেছে। এর নাম দেওয়া হয়েছে সেফ গ্রিন ল্যান্ড করিডোর। এটা ওমানের সোহার বন্দরকে সরাসরি জুড়ে দিচ্ছে সৌদি আরবের স্পার্ক ড্রাই পোর্টের সঙ্গে। ড্রাই পোর্ট মানে কি সেটা এক লাইনে বলে দিই। সমুদ্র বন্দর যেমন জাহাজ থেকে মাল ওঠানামানো করে, ড্রাই পোর্ট ঠিক সেই কাজটাই করে ডাঙার উপরে বসে। সেখানে মাল জমা হয়, খালাস হয়, তারপর সড়ক বা রেলপথে ছড়িয়ে যায়। এই করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো সৌদি আরবের এমটি কোয়ার্টার এক্সপ্রেসওয়ে। এই রাস্তার লম্বা প্রায় 564 কিলোমিটার। এটা তৈরি করতে খরচ হয়েছে 533 মিলিয়ন। এবার বুঝে নিন কাজটা কিভাবে হবে। বাইরের দেশ থেকে আসা পণ্য প্রথমে নামবে ওমানের সোহার বন্দরে। সেখান থেকে সেই পণ্য সড়ক পথে সৌদি আরব হয়ে পৌঁছে যাবে সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় অন্যান্য জায়গায়। অর্থাৎ হরমুজ প্রণালী ব্যবহার করার দরকারই আর পড়বে না। যে মাল আগে সমুদ্রপথে হরমুজ পেরিয়ে উপসাগরের ভিতরে ঢুকত, তার একটা অংশ এবার ডাঙার রাস্তা ধরে পৌঁছে যাবে। খেয়াল রাখবেন, পুরোটা নয়, একটা অংশ। এই তফাৎটা মনে রাখা দরকার, কারণ এখান থেকেই বোঝা যায় ব্যাপারটা একদিনেই ইরানের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিচ্ছে না। কিন্তু এই পরিকল্পনার গুরুত্ব হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে, কারণ হরমুজ নিয়ে ইরান আর আমেরিকার মধ্যে চাপ আর টানাপোড়েন প্রতিদিন বাড়ছে। গোটা উপসাগরীয় অঞ্চল এই টানাটানির মধ্যে পড়ে গেছে, আর চাপে পড়লে মানুষ বিকল্প রাস্তা খোঁজে। এখানেও ঠিক তাই হচ্ছে। এখন যদি এই স্থলপথ পুরোপুরি সফল হয়, তাহলে হরমুজে ইরানের দাপটটাই হোক বা আমেরিকার সামুদ্রিক অবরোধ, উপসাগরের সরবরাহ ব্যবস্থার উপর কারো প্রভাব আর আগের মতো থাকবে না। এবার আসা যাক হরমুজ নিয়ে সরাসরি দাবি পাল্টা দাবির জায়গায়। আমেরিকা আর ইরান দুপক্ষই নিজের কথায় অনড়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন হরমুজ প্রণালীর উপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু বাস্তবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল ক্রমাগত কমে যাচ্ছে। অন্যদিকে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা আমেরিকার সামনে পিছু হটবে না। ইরানের বক্তব্য, যতক্ষণ না তাদের সব শর্ত পূরণ হচ্ছে, ততক্ষণ হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। তাহলে দাঁড়াচ্ছে কি? একদিকে আমেরিকা বলছে হরমুজ তাদের নিয়ন্ত্রণে, অন্যদিকে ইরান বলছে শর্ত না মানা পর্যন্ত জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। এটা আসলে নিয়ন্ত্রণের লড়াই, দখলের লড়াই। ইরান বলছে এটা আমাদের অধিকার, আমেরিকা বলছে না, এটা আন্তর্জাতিক জলপথ। এখন দেখার বিষয় এই দুই দাবির মাঝখানে হরমুজের আসল ছবিটা আগামী দিনে কোন দিকে যায়। এবার একটা প্রশ্ন দিয়েই পরের খবরে যাই। আমেরিকার সৈনিকরা কেন আত্মহত্যার চেষ্টা করতে চাইছেন, তাও একটা বিমানবাহী যুদ্ধজাহাজের উপর? দর্শক বন্ধুরা, আমেরিকার নৌবাহিনীর সবচেয়ে বড় শক্তি, সমুদ্রের বুকে চলাফেরা করা সামরিক ঘাঁটি বলে যাকে ডাকা হয়, সেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন খুব গুরুতর প্রশ্নের মুখে পড়ে গেছে। এই জাহাজের দীর্ঘ মোতায়েনের মধ্যেই কয়েকজন মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টার খবর এখন সামনে এসেছে। আজ 13ই আগস্ট ইরানের প্রেস টিভি লিখেছে, লিঙ্কন থেকে কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সময় থাকতে তাদের আটকে দেওয়া হয়। এবার কয়েকটা সংখ্যা শুনুন।
আব্রাহাম লিঙ্কনে 5,000-এরও বেশি মার্কিন নাবিক এবং মেরিন সেনা বর্তমানে মোতায়েন রয়েছে। আর এই জাহাজ টানা 250 দিনেরও বেশি সময় সমুদ্রে ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছে। 250 দিন। একবার ভাবুন, ডাঙা থেকে দূরে একটা ধাতুর বাক্সের ভিতরে একই মুখগুলোর সঙ্গে 250 দিন। বিষয়টা এখন আমেরিকার সেনেট পর্যন্ত পৌঁছে গেছে। মার্কিন সেনেটর রিচার্ড নৌবাহিনীর কাছে জবাব চেয়েছেন আব্রাহাম লিঙ্কনের এত দীর্ঘ মোতায়েন নিয়ে এবং জাহাজে থাকা সেনাদের অবস্থা নিয়ে তিনি জবাব চেয়েছেন। সেনাদের পরিবারগুলোও নৌবাহিনীর কর্মকর্তাদের সামনে উদ্বেগ জানিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘ মোতায়েন, খারাপ পরিস্থিতি এবং নিজেদের মানুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে তারা খুব চিন্তিত। তারা বলেছেন জাহাজে থাকা মানুষগুলো মানসিকভাবে প্রচণ্ড চাপে রয়েছেন। তবে অন্য পক্ষের বক্তব্যটাও শুনে নেওয়া দরকার। মার্কিন নৌবাহিনী বলছে জাহাজে আত্মহত্যার চেষ্টা বা এই ধরনের চিন্তার কোনো বৃদ্ধি তারা নথিভুক্ত করেনি। অর্থাৎ প্রশ্নটা এখন আর শুধু এটা নয় যে আব্রাহাম লিঙ্কন কতদিন সমুদ্রে থাকতে পারে। আসল প্রশ্ন হলো এত দীর্ঘ মোতায়েনের প্রভাব জাহাজে থাকা মানুষগুলোর উপর কতটা পড়ছে। এবার আসি ইরাকে। ইরাক পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের মাটি বা আকাশসীমা প্রতিবেশী দেশের উপর হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি তিনি বলেছেন আজ ইরাক নিজের জমি আর আকাশসীমাকে কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলার লঞ্চপ্যাড হতে দেবে না। ইরাকি সংবাদ সংস্থার খবর অনুযায়ী আজ 13ই আগস্ট আলী আল জাইদি ইরাকের এয়ার ডিফেন্স কমান্ড অপারেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি দেশের আকাশ প্রতিরক্ষাকে আরও মজবুত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেছেন ইরাক নিজের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের রক্ষা করছে। ইরাকের আকাশসীমা এবং তার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার, এই দুটো তাদের কাছে রেড লাইন। তিনি জানিয়েছেন যে কোনো দিক থেকে ইরাকের আকাশসীমায় ঢোকার চেষ্টা বা নিরাপত্তার ক্ষতি করার চেষ্টা বরদাস্ত করা হবে না। দর্শক বন্ধুরা, এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সংঘাতের প্রভাব গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। আর ইরাকের জমি ও আকাশসীমা আগেও বারবার সামরিক অভিযানের মাঝখানে পড়েছে। কিন্তু এই বিবৃতির পিছনের কারণটা বুঝতে হলে একটু পিছিয়ে যেতে হবে। কয়েকদিন আগে সৌদি আরবের উপর হামলা হয়েছিল। সৌদি আরব বলেছিল এই হামলা করেছে ইরাকে থাকা ইরান সমর্থিত লোকেরা। এরপর সৌদি আরব আর আমেরিকার যুদ্ধ বিমান সেখানে গিয়ে বোমা বর্ষণ করে বেশ কয়েকজনকে মেরে ফেলে। এই গোটা ঘটনাতেই অস্বস্তিতে পড়েছেন আলী আল জাইদি। জাইদি বলেছেন বাইরের কোনো শক্তিও ইরাকের সার্বভৌমত্ব নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না। এখন এই বক্তব্যটা শুনে মনে হতে পারে বার্তাটা বোধহয় আমেরিকার উদ্দেশ্যে, কিন্তু বার্তা হিসেবে সেটা বেশ দুর্বল। কারণ ইরাকের গোটা ব্যবস্থাটাই এখন আমেরিকার হাত ধরে চলছে। সেখানে জাহিদি এতটা সাহস দেখাতে পারবেন এমনটা মনে হয় না। তাহলে বার্তাটা কার উদ্দেশ্যে? সম্ভবত সৌদি আরবের উদ্দেশ্যে, আর সবচেয়ে বেশি ইরান সমর্থিত ওই গোষ্ঠীগুলোর উদ্দেশ্যে। কারণ তিনি তো স্পষ্টই বলছেন প্রতিবেশীদের উপর হামলার জন্য আমাদের জমিকে লঞ্চপ্যাড হতে দেব না। আচ্ছা, এবার খবর দক্ষিণ লেবানন থেকে। ইসরায়েল আবারও দক্ষিণ লেবাননে বাড়িঘরকে নিশানা করতে শুরু করেছে। বহু বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া এবং আগুন ধরিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনা দক্ষিণ লেবাননের মজদল জুন এবং আল মনসুরি এলাকায় বেশ কয়েকটি বাড়ি বিস্ফোরণে ধ্বংস করেছে এবং আগুন লাগিয়ে দিয়েছে। আশপাশের উপত্যকাগুলোতেও সামরিক অভিযান চালানো হয়েছে। এছাড়া দর্শক বন্ধুরা, আল মনসুরিতে রাতের বেলায় ইসরায়েলি যুদ্ধ বিমান পরপর দুবার হামলা চালায়। সেই বিস্ফোরণের আওয়াজ আপনার টায়ার শহর সেখান পর্যন্ত শোনা গেছে। মনে রাখবেন, গত সপ্তাহে ইসরায়েলি সেনা আল মনসুরির মানুষদের এলাকা খালি করার নির্দেশ দিয়েছিল। কয়েক সপ্তাহ পরে এই এলাকায় সেটাই ছিল প্রথম জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ। অর্থাৎ যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের ঘরবাড়ি আর আবাসিক এলাকা লাগাতার নিশানায় রয়েছে। প্রতিটা নতুন হামলার সঙ্গে মানুষ আবার ঘরছাড়া হওয়ার ঝুঁকি বাড়ছে। এখানে একটা কথা একটু মনে করিয়ে দেওয়া দরকার। দেখুন, জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে
ইরান ইসরায়েলকে সতর্ক করেছিল লেবাননের উপর আরও হামলা হলে তারা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করবে। এখন সেই সতর্কবার্তার পর 1 থেকে 1.5 মাস কেটে গেছে, তারপরেও ইসরায়েল হামলা চালাচ্ছে। এবার গাজার কথা। গাজায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও 5,400 বেশি ফিলিস্তিনি হয় নিহত হয়েছেন নয়তো আহত হয়েছেন। এই সংখ্যাটাই তথাকথিত শান্তির দাবির উপর বড় প্রশ্ন তুলে দেয়। সেই শান্তি, সেই যুদ্ধবিরতি যেটা আরব দেশগুলোর চেষ্টায় গাজায় আনা হয়েছে বলে দাবি করা হয়েছিল, বাস্তবতা হলো প্রতিদিন রক্ত ঝরছে। আজ 13ই আগস্ট প্রেস টিভি লিখেছে, গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী 2025 সালের অক্টোবরে আমেরিকার সমর্থনে যে শান্তি পরিকল্পনা আর যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হয়েছিল, তারপর থেকে এখনও পর্যন্ত 10,259 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আরও 4,164 জন আহত হয়েছে। আর সব মিলিয়ে মোট 5,405 জন হতাহতের কথা জানানো হয়েছে। যুদ্ধবিরতি আর শান্তি পরিকল্পনার নামে লড়াই থামানোর দাবি নিজের জায়গায় আছে, কিন্তু গাজায় মৃত্যু আর সংঘাতের ধারা পুরোপুরি বন্ধ হয়নি, সেটা এখনও চলছে। এবার আজকের শেষ গুরুত্বপূর্ণ খবর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশের বিরুদ্ধে মানবাধিকারের প্রশ্নে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছেন। আরাকাচির বক্তব্য, ফ্রান্স আর অন্য পশ্চিমা দেশগুলো ইরানের ভিতরের পদক্ষেপ নিয়ে মানবাধিকারের লেকচার দেয়, কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধ অপরাধ আর মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো গুরুতর পদক্ষেপ নেয় না। তার কথায়, ইসরায়েলের কাজে তাদের কিছুই চোখে পড়ে না, অথচ তারা ইরানকে মানবাধিকার শেখাতে আসে। আরাকাচি এক্সে লিখেছেন, ফ্রান্সের মতো দেশগুলোর উচিত দুনিয়াকে মানবাধিকার আর আন্তর্জাতিক আইনের লেকচার দেওয়া বন্ধ করা, কারণ তাদের দ্বিমুখী নীতি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করে ফ্রান্স ও তার সহযোগী দেশগুলো। নিজেদের নৈতিক উচ্চতা এই সমর্থনের ফলে তারা হারিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বক্তব্য ঠিক এই সময়েই কেন? দর্শক বন্ধুরা, আরাকাচির এই বক্তব্য এসেছে আজ 13ই আগস্ট, ঠিক তখন যখন ফ্রান্স ইরানে বিক্ষোভকারীদের দেওয়া ফাঁসির সাজার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। আসলে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও 20টি দেশ ইরানকে বলেছে মানবাধিকারের জন্য ঠোস পদক্ষেপ নিতে হবে, মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করতে হবে, আর যাদের কোনো অপরাধ ছাড়াই আটকে রাখা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। অর্থাৎ একদিকে ফ্রান্স আর তার সহযোগীরা ইরানের ভিতরে ফাঁসি আর আটক নিয়ে প্রশ্ন তুলছে, আর অন্যদিকে ইরান এখন সেই দেশগুলোকেই পাল্টা প্রশ্ন করছে, মানবাধিকার যদি এতই গুরুত্বপূর্ণ জিনিস হয় তাহলে গাজা আর ইরানে ইসরায়েলের কাজের ক্ষেত্রে একই মাপকাঠি কেন লাগানো হচ্ছে না? এখানে ইরানের যুক্তি হলো, তাদের কাছে ওই অভিযুক্ত মানুষদের অপরাধের পুরো পাকাপাকি প্রমাণ রয়েছে, কিন্তু গাজার যুদ্ধে যে হাজার হাজার নারী আর শিশু মারা গেছেন তাদের বিরুদ্ধে ইসরায়েলের কাছে কি কোনো প্রমাণ আছে? আর ইরানের ওই মিনাবের যে স্কুলে 100-র বেশি ছাত্রী যুদ্ধের প্রথম দিনেই স্কুলে পড়ার সময় প্রাণ হারিয়েছিলেন, তাদের অপরাধের প্রমাণ কি আমেরিকা বা ইসরায়েলের কাছে আছে? ইরানের বার্তাটা এখানেই, পশ্চিম আমাদের লেকচার দিতে পারে না। তাদের চোখে ইরান হোক বা অন্য কোনো দেশ, তাদের অপরাধ বা ভুল ঠিক ধরা পড়ে যায়, কিন্তু নিজেদের সমর্থনে চলা গণহত্যা তাদের চোখেই পড়ে না। দর্শক বন্ধুরা, আজকের সবচেয়ে বড় কথা হলো, উপসাগরীয় দেশগুলো হরমুজকে পাশ কাটানোর রাস্তা তৈরি করা শুরু করে দিয়েছে। এর মানে হরমুজ নিয়ে ইরান আর আমেরিকার এই টানাটানি যত দীর্ঘ হবে তত বেশি করে সবাই বিকল্প খুঁজবে। আর একটা তাসের দাম তখনই থাকে যতক্ষণ সেটা ছাড়া চলে না। দ্বিতীয় কথা, চাপ এখন শুধু দেশের উপরে নয়, মানুষের উপরেও। আব্রাহাম লিঙ্কনের খবরটা সেটাই দেখাচ্ছে। বড় যুদ্ধ জাহাজ, বড় শক্তি, কিন্তু ভিতরে থাকা মানুষগুলোর সক্ষমতারও একটা সীমা আছে। আর স্থলপথের বিকল্প যত বাড়বে, হরমুজ নিয়ে ইরানের দর কষাকষির ক্ষমতা তত কমবে, তত ইরানকে হয়তো শর্তে নমনীয় হতে হবে। আবার ঠিক উল্টোটাও হতে পারে, চাপ বাড়লে ইরান আরও শক্ত অবস্থান নিতে পারে, আর তখন উত্তেজনা আরও বাড়তে পারে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন,
হরমুজকে পাশ কাটানোর এই স্থলপথ কি সত্যি ইরানের হাত থেকে সবচেয়ে বড় অস্ত্রটা কেড়ে নিতে পারবে, নাকি এটা শুধু একটা সাময়িক জোড়াতালি যেটা আসল সংকটের সমাধান করবে না? আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান। সময় দিয়ে পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আইআরজিসির কমান্ডার এবার যে হুমকি দিয়েছেন তা আরও অনেক বড়। এটি আমেরিকা ও সারা বিশ্বের জন্য একটি অত্যন্ত বড় ও ভিন্ন মেজাজের হুমকি। ডোনাল্ড ট্রাম্পের হুমকি কমে গেলেও ইরান তার আগের অবস্থানেই অটল রয়েছে। আইআরজিসির কমান্ডার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা না করে তবে ইরান বুঝতে পারছে যে আমেরিকা বর্তমানে কোনো বড় পরিকল্পনায় আছে। আইআরজিসি হুমকি দিয়েছে যে আমেরিকা যদি ইরানের উপর হামলা করে তবে আমেরিকার সঙ্গে সরাসরি যুক্ত গোটা বিশ্বের যে কোনো অবকাঠামো, তা বিদ্যুৎ সরবরাহ হোক, ইন্টারনেট কেবল হোক কিংবা পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ হোক, আমরা সেই সমস্ত বৈশ্বিক অবকাঠামোতে হামলা চালাবো যা আমেরিকার সঙ্গে সরাসরি সংযুক্ত। সুতরাং এটি সমগ্র বিশ্বের জন্যই একটি বড় হুমকি। উদাহরণস্বরূপ, যদি ইরানে হামলা হয় তবে তুরস্ক ও আমেরিকা একে অপরকে বিদ্যুৎ সরবরাহ করবে। সেই বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইরান হামলা চালাবে। যদি দুই দেশের মধ্যে পানি সরবরাহ হয় তবে সেই পাইপলাইনে হামলা চালানো হবে। এছাড়া সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট কেবল যা এক দেশ থেকে অন্য দেশকে সংযুক্ত করে, তার মতো সমস্ত বিষয়কে ইরান প্রকাশ্যে নিশানা করার কথা বলে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছেন, তিনি ইরান পৌঁছেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইরানের সমস্ত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরান এবং পুরো বিশ্ব এখন আমেরিকার উপর ভরসা করছে না, এই কারণে যে সবাই জানে তাদের কাছে অস্ত্র কম রয়েছে। ঠিক এই কারণেই এই মুহূর্তে যুদ্ধ থেমে আছে, নতুবা আমেরিকা ইরানে হামলা করা কখনোই বন্ধ করত না। এই ভিডিওটিতে একবার দেখে নিন। ইরানের বেশ কাছাকাছি, ইরানের দ্বীপের ঠিক পাশেই আমেরিকার একটি আক্রমণাত্মক হেলিকপ্টার ক্রমাগত উড়ছে। হরমুজ প্রণালীতে তেল ছুঁয়ে পড়ছে, এখন পানির সঙ্গে তেলও মিশে গেছে। এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখে নিন। গত বেশ কয়েক মাস ধরে হরমুজে ইরান ও আমেরিকা এতগুলো ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যে হরমুজ প্রণালীতে ইরানের উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় পানির সঙ্গে তেল চলে আসছে। সুধী দর্শক, ইরানের লারিজানিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, শহীদ লারিজানি। লারিজানিকে মনে না থাকলেও খামেনিকে তো অবশ্যই মনে আছে, যিনি নিজের ঘর ছেড়ে যেতে অস্বীকার করেছিলেন, নিজের লোকজনকে ছেড়ে যেতে রাজি হননি এবং শাহাদাতকে বরণ করে নিয়েছিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, মরতে হলে মরব, কিন্তু নিজের লোকজনকে ছেড়ে যাব না। এটি ছিল অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের কাজ এবং হাসি মুখে ও প্রশান্তিতে তিনি নিজের দেশের জন্য কুরবানি দিয়েছিলেন। এখন আপনারাই বলুন, একে কি বলে বীরত্ব, নাকি তথাকথিত নেতার বাহাদুরি? ন্যাটোর বৈঠকে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প যখন তুরস্কে পৌঁছেছিলেন তখন কাতার তাকে বিশ্বের সবচেয়ে দামি যে বিমানটি উপহার দিয়েছিল, তিনি সেই বিমানে করেই সেখানে গিয়েছিলেন। কিন্তু বৈঠক শেষ হওয়ার পর ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন যে এই বিমানটি ব্যবহার করবেন না, এই বিমানে চড়ে ফেরত যাবেন না, কারণ ইরান হামলা করতে পারে। কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে তারা আপনার উপর হামলা চালাতে পারে। এরপর সেই ভীতু ব্যক্তির যা অবস্থা হয়েছিল তা একটু মনোযোগ দিয়ে দেখুন। এটি ঠিক সেদিনেরই ঘটনার ভিডিও। ডোনাল্ড ট্রাম্প সেই বিমান থেকে নেমে পড়েন। তিনি ওরার জন্য বিমানে আসনও নিয়েছিলেন, কিন্তু বিমান থেকে নেমে পড়েন। এরপর বিমানবন্দরে সাধারণ যে ক্যাটারিং ট্রাকগুলো হয়, যেগুলোতে বিমানের থাকার ও জিনিসপত্র আনা নেওয়া করা হয়, সেই ক্যাটারিং ট্রাকটি বিমানের কাছে আসে। ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত গোপনে সেই ক্যাটারিং ট্রাকে তোলা হয় এবং এরপর চুপির সারে তাকে একটি অন্য বিমানে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে তিনি উড়াল দিয়ে আমেরিকায় পৌঁছান। তাই যখন এসব ঘটনা দেখতে পাওয়া যায় যে প্রতিপক্ষ এতটা ভয়ে জীবন কাটাচ্ছে, আত্মগোপন করে আছে, নিজের সবচেয়ে দামি বিমানটিকে ফেলে রেখে ক্যাটারিং ট্রাকে চড়ে চুপিসারে অন্য বিমানে পালিয়ে যাচ্ছে, তখন কম করে হলেও একে তো আর বীরত্ব বলা যায় না। এর মধ্যে চীনও মাঝপথে আস্ফালন শুরু করেছিল যে হরমুজ প্রণালী খুলে দেওয়া উচিত, হরমুজ প্রণালীতে টোল বা ফি নেওয়া বন্ধ করা উচিত। এরপর ইরানের কমান্ডার নিজের দেশে চীনের সরকারি প্রতিনিধি দল ও অধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের সাফ জানিয়ে দিয়েছেন যে দেখো, হরমুজ প্রণালী কোনো অবস্থাতেই খোলা হবে না। আমেরিকা যতদিন পর্যন্ত আমাদের কথা মেনে না নিচ্ছে, সমস্ত শর্ত পূরণ না করছে, ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। যাই হোক, কথাগুলো আমি আমার নিজের ভাষায় বলেছি, তবে ইরানের বক্তব্য ঠিক এটাই যে তারা প্রণালীটি খুলবে না। এবার একটু ভেবে দেখুন, জার্মানি একসময় ইরানের সঙ্গে কথাই বলতো না, আর বর্তমান অবস্থা হলো জার্মানি এখন বেশ নরম সুরে ও নমনীয়ভাবে কথা বলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় বলেছেন যে ভাই, হরমুজ প্রণালীতে যা কিছু ঘটছে তার জন্য আমরা দায়ী নই। এই পুরো অঞ্চলে যে বিশৃঙ্খলা ও হাঙ্গামা চলছে তার একমাত্র দায়ী আমেরিকা ও ইসরায়েল। অন্যদিকে ইরানের ভেতরে সরকারের সমর্থনে এক বিরাট বিক্ষোভ হচ্ছে। এই দৃশ্যগুলো দেখে যেন আমেরিকা ও ইসরায়েলের বুকে চরম জ্বালা ধরেছে।
এবার শুনুন, আমেরিকা আবার তার আসল রূপে ফিরে এসেছে। ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে ইরানের অর্থ আমাদের দখলে রয়েছে, তাই ইরানকে আমাদের শর্ত মানতেই হবে। আরে ভাই, টাকা তো আপনাদের দখলে রয়েছে। ইরানের টাকা তো আপনারা বছরের পর বছর ধরে আটকে রেখেছেন, জব্দ করে রেখেছেন। তো তাতে কি ইরান আজ পর্যন্ত কোনোদিন মাথা নত করেছে? তাই দেখুন, ডোনাল্ড ট্রাম্প আবার বড়াই করে বলেছেন যে ইরানকে আমাদের কথা মানতেই হবে, নইলে আমরা ইরানের উপর এক বিশাল হামলা চালাবো। আরে বাবু, এত কথা না বলে হামলা করছো না কেন? কে তোমাকে বারণ করেছে? করো না হামলা, দেখি, করো করো। গায়ের ছেল মিটিয়ে আর কি বা করতে পারবে? এদিকে পানামার একটি জাহাজ ইরান যাচ্ছিল, আমেরিকা সেটিতে হামলা চালিয়ে সেটিকে জব্দ করে নিয়েছে। ওদিকে ভয়ে বুক কেঁপে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খারাপ। গোটা বিশ্বে আমেরিকার 12টা বাজানোর ক্ষমতা যদি কারো থাকে, তবে সে একমাত্র ইরান, ইরান এবং ইরান। ডোনাল্ড ট্রাম্প তো কোনো সময় অন্য দেশে গিয়ে নিজেদের বিমানে ওঠার সময় ভয়ে সিটিয়ে থাকেন। চুপিসারে সে একটি ভাঙাচোরা গাড়িতে করে বসে অন্য একটি বিমানে গিয়ে ওঠে, তারপর সেখান থেকে উড়াল দিয়ে লেজ গুটিয়ে আমেরিকায় পৌঁছায়। এমনকি আমেরিকায় যেখানে সে গলফ খেলে, আমেরিকায় তার গলফ খেলার সেই দৃশ্যগুলো দেখুন। সেখানে ট্রাম্পের নিরাপত্তার জন্য আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেমের মোতায়েন করা রয়েছে। একই তো বাহাদুর বলে, তাই না? তখন তো ডোনাল্ড ট্রাম্প মানতেই চাইছিল না, কিন্তু বাস্তবে আমরা যা বলেছি ঠিক তাই ঘটেছে। আজ থেকে 5-6 দিন আগে আমি বলেছিলাম আমেরিকার অস্ত্র ফুরিয়ে গেছে, আমেরিকার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো শেষ হয়ে গেছে, আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টরগুলো শেষ হয়ে গেছে। সিএনএন, ব্রিটেনের সংবাদপত্র এবং নিউ ইয়র্ক টাইমস এর মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই একই রিপোর্ট প্রকাশ করেছে। এরপর ট্রাম্পের মাথায় হাত পড়ে যায়, কি ব্যাপার, এই সত্যিগুলো বাইরে কিভাবে চলে এলো? ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে 2বার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করিয়াছিলেন যে গোপন খবরগুলো কিভাবে বাইরে চলে যাচ্ছে। এবার শুনুন সুধী দর্শক, যে লোকটা কাল পর্যন্ত বুক ফুলিয়ে বলেছিল যে আমাদের অস্ত্র ফুরিয়ে যায়নি, সে এখন মার্কিন গণমাধ্যমের সামনে এসে বলছে আমাদের অস্ত্র মূলত এই কারণে কমে গেছে, কারণ জো বাইডেন 300 বিলিয়ন অস্ত্র ইউক্রেনকে বিনামূল্যে দিয়ে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার! যেমন ভারতের মোদী সরকার যে কোনো সমস্যায় পড়লে নেহেরু দায়ী বলে দায় এড়াতে চায়, তেমনি এই লোকটিও নিজের ব্যর্থতার দায় চাপাতে গিয়ে বারাক ওবামা, জো বাইডেন বা অন্য কাউকে দায়ী করছে। কিন্তু নিজের ব্যর্থতার জন্য সে নিজেই দায়ী, তা সে কিছুতেই স্বীকার করবে না। এটাই হলো নির্মম সত্য। কি অদ্ভুত ভুলবদল! যে মানুষটি মাত্র 4 দিন আগে বুক বাজিয়ে বলেছিল যে আমাদের অস্ত্র ফুরিয়ে যায়নি, আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে, আজ সে নিজে বলছে যে আমাদের অস্ত্র ফুরিয়ে যাওয়ার পেছনে অন্য কারণ রয়েছে। এদিকে এক ইরানি কর্মকর্তা এক পডকাস্টে এক বিরাট চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেউ কোনো চুক্তি করতে পারবে না। তিনি আরও পরিষ্কার করে বলেছেন যে না তো তারা আমাদের সঙ্গে কোনো চুক্তি নিয়ে কথা বলছে, আর না আমরা তাদের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা করছি। আমরা তো কেবল ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা করছি। ওদিকে ইসরায়েলি কর্মকর্তারা আবারও এই সুরে গিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকুন বা না থাকুন, হোয়াইট হাউসে অন্য কেউ আসুক বা ইরানের যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন, আমরা কোনো অবস্থাতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না, এবং প্রয়োজনে আমরা একাই ইরানের উপর হামলা চালানোর ক্ষমতা রাখি। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন যে আমেরিকা ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে চলেছে এবং তারা সেই চুক্তির খুব কাছাকাছি রয়েছে, যে চুক্তির পর হরমুজ প্রণালী খুলে যাবে। সুধী দর্শক, কাতার সরকারের একজন মুখপাত্র গণমাধ্যমের সামনে এসে বলেছেন ইরান ও আমেরিকা বর্তমানে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে, দুই দেশের মধ্যে একটি সমঝোতা আসন্ন এবং হরমুজ প্রণালীও খুলে যেতে পারে। এরপর তিনি মক্কা ডিফেন্স এগ্রিমেন্টের ভূয়সী প্রশংসা করে বলেন এটি মূলত নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থে এবং এর ফলে আঞ্চলিক শান্তি ফিরে আসবে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এতই দুর্বল যে তা কল্পনাই করা যায় না। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার নামে আদতে কোনো কিছুরই অস্তিত্ব নেই। কে কখন কি করে বসবে তা কেউ জানে না। খোদ মোসাদের সাবেক পরিচালক বলেছেন যে মোসাদের এজেন্টরা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার ভেতরে পর্যন্ত প্রবেশ করেছে। আমরাও সেখানে গিয়েছিলাম এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেছিলাম। আমার জীবনের স্বপ্ন ছিল যে সেখানে যেন হামলা চালানো হয়, আর আমার সেই স্বপ্ন তখনই পূরণ হয়েছিল যখন আমেরিকা সেখানে হামলা চালিয়েছে। কিন্তু আজকের দিনেও ইরানের অনেক ভূগর্ভস্থ স্থাপনা সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে এবং ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। বাচ্চারা, আপনারা একটু ক্যালকুলেটর নিয়ে বসে পড়ুন। বড়দের কাছে তো আর এ কথা বলবো না, কারণ তাদের নিজেদেরই মগজটা একটা ক্যালকুলেটর। আমেরিকার নিজস্ব একটা রিপোর্টের দিকে একটু মনোযোগ দিন। আমি আবারও বলছি, এটি আমেরিকার নিজস্ব একটি রিপোর্ট, এটি কোনো সাধারণ বা খামখেয়ালি রিপোর্ট নয়। খোদ আমেরিকা জানিয়েছে যে গত মাসে তারা ইরানের বিরুদ্ধে সবচেয়ে দামি পরিমাণে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে। এই পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের এক একটি ক্ষেপণাস্ত্রের দাম হলো $4 মিলিয়ন। আমেরিকা দিনে এমন 50টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একটি ক্ষেপণাস্ত্রের দাম $4 মিলিয়ন, অর্থাৎ প্রতিদিন 50টি করে ক্ষেপণাস্ত্র ফায়ার করা হচ্ছিল, যার এক একটির দাম $4 মিলিয়ন। আমেরিকা জানিয়েছে যে ইরান এক অদ্ভুত কৌশল অবলম্বন করেছে। ইরান এমন সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা টার্গেটে আঘাত হানার ঠিক আগ মুহূর্তে নিজেদের দিক বা গতিপথ বদলে ফেলে। অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি আসছে,
আস্তে আস্তে একেবারে শেষ মুহূর্তে গিয়ে দিক পরিবর্তন করে ফেলছে। ঠিক এ কারণেই সেগুলোকে বাধা দেওয়ার জন্য যেখানে আমাদের 4টি ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথা ছিল, সেখানে আমাদের বাধ্য হয়ে 10টি, 20টি বা 50টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। ইরানের সস্তা ক্ষেপণাস্ত্রগুলো আমাদের এত বেশি দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করেছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেহেতু শেষ মুহূর্তে নিজেদের গতিপথ বদলে ফেলতো, তাই সেগুলোকে রুখতে আমাদের একের অধিক ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়েছে। আর ঠিক এ কারণে আজ আমাদের অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্রের পরিমাণ কমে গেছে। এ কথা কে বলছে? পুরো রিপোর্টটি কার? আমেরিকার নিজের। আর ট্রাম্প কোথায়? সে হয়তো এখন পরবর্তী হুমকির জন্য স্ক্রিপ্ট লিখছে। এই ভদ্রলোক আইআরজিসির শীর্ষ কমান্ডারদের একজন। তিনি বলেছেন, আমরা অত্যন্ত দ্রুত গতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করে দিয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে আমরা এত পরিমাণে ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছি যে আমেরিকার যতগুলো ফায়ার করতে পারে আমরা তার চেয়েও অনেক বেশি ফায়ার করতে পারবো। আমরা আমাদের ড্রোন উৎপাদনকেও বাড়িয়ে দিয়েছে এবং আমাদের কাছে এমন প্রচুর অস্ত্র চলে এসেছে যে আমরা আগামী বেশ কয়েক বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবার শুনুন, মার্কিন অধিকারীরাও শেষ পর্যন্ত মেনে নিয়েছেন যে ইরান আমাদের ফাইটার জেটগুলোকে বেশ ভালোভাবেই নাস্তানাবুদ করেছে। আজ আমেরিকা নিজেই স্বীকার করছে। এই রিপোর্টটির ভেতরে খোদ আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথমে ইরানিরা আমাদের ফাইটার জেটের দিকে ড্রোন ছুড়েছিল। যখন তারা ড্রোন ছুড়ে এবং আমাদের লোকেশন সম্পর্কে নিশ্চিত হয়ে যায়, তখন তারা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র শোল্ডার ফায়ার্ড মিসাইল দিয়ে আক্রমণ করে। তখন আমাদের পাইলটদের কাছে মাত্র আধা সেকেন্ডের মতো সময় ছিল। আমার বন্ধুগণ, ভাইরা এবং মুরব্বীরা, আধা সেকেন্ড সময় আসলে যে কত কম সময় তা নিশ্চয়ই বুঝতে পারছেন। ইরানের কাছে এমন কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে যাতে তারা যদি হামলা চালায় তবে আমেরিকার শীর্ষস্থানীয় যুদ্ধ বিমানগুলোকে মাত্র আধা সেকেন্ডের মধ্যে ভূপাতিত করে ফেলতে পারে। কি অবিশ্বাস্য সত্যি! শব্দের বেগের চেয়েও কতগুণ বেশি গতিসম্পন্ন এবং বিদ্যুতের মতো দ্রুতগামী অস্ত্র তাদের হাতে রয়েছে। তাই আমেরিকা এক প্রকার স্বীকার করে নিয়েছে যে ইরান এভাবেই তাদের ফাইটার জেটগুলোকে ভূপাতিত করছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুর্দিশ শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এটি হলো ইরানের চমৎকার কৌশল। প্রথমে আঘাত করো, বারবার আঘাত করো, এত জোরে আঘাত করো যাতে আমেরিকার নামে বড়াই করা সেই পক্ষগুলোর অহংকার চূর্ণ হয়ে যায়। যারা আমেরিকা ও ইসরায়েলের দোসর হয়ে চলতো তাদের আগে ভালো করে পিটিয়ে সোজা করো। এরপর যখন মার খেয়ে তাদের সমস্ত আস্ফালন শেষ হয়ে যাবে তখন তাদের সঙ্গে টেবিলে বসে কথা বলো। বলো যে হ্যাঁ বাচ্চা, এখন বলো কি করবে, এখন তোমার কি করার আছে। শোনো, এখন থেকে তোমাকে আমাদের নিয়ম মতো চলতে হবে, আমাদের কথা মানতে হবে এবং আমেরিকা ও ইসরায়েলের গোলামি চিরতরে ছাড়তে হবে। আশা করা যায় এই কৌশলে কুর্দিরাও শেষ পর্যন্ত লাইনে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।